ইন্ডিয়ার ব্রহ্মাগিরি নামক জায়গায় অনেক বছর ধরে এক অভিশপ্ত আত্মা বন্দী ছিল, কিন্তু একদল ছেলে মেয়ে সেখানে গিয়ে ভুলবশত সেই আত্মাকেই মুক্ত করে দেয়, যার ফলশ্রুতিতে তাদেরকে তাদের প্রাণটাই খোয়াতে হয়। এই খবর জানতে পেরে প্যারানর্মাল ইনভেস্টিগেটর রামান তার টিম নিয়ে সেখানে এসে উপস্থিত হয়, আর এরপর থেকে তাদের সাথে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। এবার তারা কি করবে? তারা কি আদৌ সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? তাছাড়া ওই আত্মার আগের জীবনের কাহিনী বা কি ছিল, সেই সবই আমরা জানবো আজকের গল্প ভাদাক্কানে। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। তার কাছে কোনো একজন পুলিশের কল আসে। সে মেয়েটিকে বলতে থাকে যে সে কি তার কোনো রামান নামের ফ্রেন্ডের সাথে কথা বলেছে। মেয়েটি জানায় যে সে তো রামানকে কল করেছিল, কিন্তু সে তার কলই রিসিভ করেনি। তখন সেই পুলিশ তাকে বলে ঠিক আছে, সে যেন তার কাছে রামানের নাম্বারটা সেন্ড করে দেয়। মেয়েটি বলে ঠিক আছে, এটা বলেই সে কল কেটে দেয়। তো এখানে জানিয়ে দেই যে মেয়েটির নাম হলো মেঘা। মেয়েটি কোনো কারণে আপসেট ছিল, তো সে তখন সিগারেট খেতে খেতে তার পাশে রাখা একটি লোকের ছবি দেখতে থাকে। এরপরই আমাদেরকে রামানকে দেখানো হয়। সে অস্ট্রেলিয়াতে ছিল, আর সে হলো একজন প্রফেশনাল প্যারানর্মাল ইনভেস্টিগেটর, অর্থাৎ সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ডিটেক্ট করার কাজ করে থাকে। আর তার সাথে সাথে সে কিছু স্টুডেন্টদেরকেও প্যারানর্মাল ওয়ার্ল্ড নিয়ে শিক্ষা দিয়ে থাকে। তো সে তখন তার স্টুডেন্টদেরকে প্যারানর্মাল ওয়ার্ল্ড সম্পর্কে বলছিল। সে তাদেরকে জানায় যে প্যারানর্মাল জিনিসটা এমন যেটাকে একজন মানুষ ডুপ্লিকেট করতে পারবে না, অর্থাৎ একজন নর্মাল মানুষ কখনোই কৃত্রিমভাবে প্যারানর্মাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে না। তখনই তার স্টুডেন্টরা এক এক করে তার কাছে এই নিয়ে আরো কোশ্চেন করতে থাকে। আর তখনই একজন রামানের কাছে জানতে চায় যে কোন কারণে তার হঠাৎ এই প্যারানর্মাল ওয়ার্ল্ডের প্রতি ইন্টারেস্ট তৈরি হয়েছে। রামান তখন তাদেরকে তার এক্সপিরিয়েন্স করা একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে জানায়। সে বলে যে সে একবার ইংল্যান্ডের একটি চার্চে গিয়েছিল, আর সেখানেই সে এমন একজন মহিলার সাথে দেখা করেছিল যে কিনা নিজেকে উইচ বলে দাবি করে, এবং তার আচরণ মোটেই স্বাভাবিক ছিল না। আর মহিলাটি যে পজেস ছিল সেটা তারা শিওর হতে পেরেছে, কারণ মেয়েটি ফিউচার নিয়ে ছোট ছোট ঘটনা শেয়ার করত এবং দেখা যেত তাই হতো। আর সেখান থেকেই তার এসব নিয়ে কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। তো এরপরই দেখানো হয় রাতের বেলা ক্লাস শেষ হলে রামান তার বাসায় ফিরতে থাকে। তখনই তার সাথে তার এক স্টুডেন্ট এবং ক্যামেরাম্যান ছিল। তার সাথে সাথে সে রামানের গার্লফ্রেন্ডও ছিল। মেয়েটির নাম হলো আনা। তো দেখা যায় আনা রামানের কাছে আসে এবং তাকে তার ফোন দিয়ে বলে যে সকাল থেকে তাকে মেঘা নামের কেউ কল করছিল। এটা শুনেই তো রামান কিছুটা অবাকই হয়। এরপরই দেখানো হয় সে বাসায় গিয়ে মেঘাকে সার্চ করে, আর তখনই আমরা জানতে পারি যে এই মেঘা হলো রামানের এক্স গার্লফ্রেন্ড। তাদের কোনো একটা কারণে ব্রেকআপ হয়ে গেছে। তাদের দুজনের পথই এখন একেবারে ভিন্ন। তাদের মধ্যে তো কোনো কন্ট্যাক্টও ছিল না, কিন্তু মেঘা রামানকে হঠাৎ করে কেন কল করলো? কি এমন দরকার পড়লো যে সে এত বছর পর তার খোঁজ করছে? রামান তো এসবের কিছুই বুঝতে পারে না। তো এরপরই দেখানো হয় রামান আনার সাথে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তারা ডিনার করছিল। তখনই তার কাছে ইন্ডিয়ার কেরালা থেকে জোসেফ নামের একজন পুলিশ অফিসার কল করে, আর সে তাকে বলে যে রামান কি কেরালার একটি রিয়েলিটি শোর মার্ডার কেস সম্পর্কে জানে। রামান তো এটা শুনে অবাক হয় আর বলে যে না, সে তো ব্যাপারে কিচ্ছু জানে না। তখন জোসেফ তাকে বলে যে সেখানে 7 জন মিস্টিরিয়াসলি মারা গিয়েছে, তাও একই দিনে। আর সে এই ব্যাপারটা তাকে জানাচ্ছে কারণ সেখানে মেঘার হাজবেন্ড রাভিও মারা গেছে। এটা শুনেই তো তখন রামান বুঝতে পারে যে মেঘা তাকে কেন কল করেছিল। তো এরপরই রামান এই কেস নিয়ে যা যা নিউজ হয়েছে সেই সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। একটা নিউজ চ্যানেলে বলা হয় যে এই খুনগুলো বিজয় নামের কেউ একজন করেছে, কিন্তু বিজয় তো এখনো কোমাতে আছে। আর তারা এটাও জানতে পারে যে বিজয় অতিমাত্রায় নিজের মধ্যেই কার্বন মনোক্সাইড ইনজেক্ট করেছে, কিন্তু কি কারণ সেটা কেউ জানে না। এর জন্য সে ডিলিউশনাল হয়ে এই মার্ডারগুলো করে ফেলেছে। তো এরপরই রামান একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের ইউটিউব ভিডিও দেখে। সে বলতে থাকে যে তার কাছে এই 7 জনের মার্ডার মোটেই নর্মাল কোনো মার্ডার লাগছে না, এতে নিশ্চয়ই প্যারানর্মাল কোনো শক্তির হাত রয়েছে। কারণ সেই রিয়েলিটি শো যেখানে হয়েছিল সেই জায়গাটি ছিল অনেক বেশি ক্রিপি। রামানো তো এই সব কিছু দেখে শুনে আনাকে জানায় যে সে আগের দিন জোসেফের সাথে আরো কথা বলেছিল, আর সে তাকে কিছু ভিডিও পাঠিয়েছে যা দেখে তার মনে হচ্ছে যে এটা কোনো সিম্পল মার্ডার না, এখানে প্যারানর্মাল এনার্জি রয়েছে। এই জন্য তাদেরকে যেভাবেই হোক এই কেসটি নিতে হবে, আর এখনই কেরালা যেতে হবে। এই মার্ডারের রহস্য সে যে করেই হোক বের করবে। তো এরপর তারা দুজন আর মোটেই দেরি করে না,
রওনা দিয়ে দেয় কেরালার উদ্দেশ্যে। পরবর্তীতে তারা কেরালাতে পৌঁছেও যায়। সেখানে গিয়ে এত বছর পর রামানের মেঘার সাথে দেখা হয়। মেঘা তো তাকে দেখেই জড়িয়ে ধরে আর একভাবে কাঁদতে শুরু করে, কারণ তার হাজবেন্ড রাভি মারা যাওয়ায় সে অনেক বেশি কষ্টে ছিল। তো এরপরই রামান তাকে আনার সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে তারা বাসায় গিয়ে জোসেফের সাথে দেখা করে। তো দেখা যায় জোসেফ তখন রামানের সাথে কিছুটা রুড বিহেভ করতে থাকে আর মেঘা এবং তার পাস্ট নিয়ে খোঁটাও দিতে থাকে। এর কারণ রামান কিছুই বুঝতে পারে না। যাক, তো এরপরই দেখানো হয় যে মেঘা আর রামান আলাদা কথা বলতে যায়। তখন রামান মেঘাকে জানায় যে সে জোসেফের মাধ্যমেই প্রথম রবির সাথে হওয়া ইনসিডেন্টের কথা জানতে পারে। এটা শুনে মেঘা তাকে জিজ্ঞেস করে যে সেও তো তাকে কল করেছিল, তাহলে সে তার কল কেন রিসিভ করলো না। তখন রামান তো তাকে কিছু বলতেই পারে না। তো এরপর সেই টপিকটাই বাদ দিয়ে মেঘার কাছে এটা জানতে চায় যে সে কি এখানে একাই আছে। মেঘা জানায় যে কাল পর্যন্ত তার বাবা মা ছিল, কিন্তু রামান এখন একজন সাকসেসফুল মানুষ। এটা জেনে তার বাবা এসে রামানকে হাক করবে, তারপর তার সাথে ভালো আচরণ করতে শুরু করবে। এই ফেক আচরণ সে সহ্য করতে পারবে না, এর জন্য সে ইচ্ছে করেই তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তখন রামান বলতে থাকে যে উঁচু বংশের মানুষ কি কখনো নিচু বংশের মানুষকে হাক করবে? অর্থাৎ এখানে সে মেঘার বাবাকে উঁচু বংশের বলেছে এবং নিজেকে নিচু বংশের। আর এই ব্যাপারটা নিয়েই হয়তো তাদের মধ্যে পূর্বে কোনো ঝামেলা হয়েছিল। যাক, তো মেঘা তখন রামানের খোঁচা দেওয়া কথা শুনে তো সাথে সাথে চুপ হয়ে যায়। রামানও এটা বুঝতে পেরে তাকে সরি বলে আর বলে যে তার এখন এসব কথা তোলা একদমই উচিত হয়নি। তো এরপরই রামান মেঘার কাছে জিজ্ঞেস করে যে মেঘার এই পুরো কেসটি নিয়ে কেমন ফিল হচ্ছে। মেঘা তখন তাকে জানায় যে কেমন যেন তার পুলিশের ইনভেস্টিগেশনের উপর কোনোই ভরসা নেই, কারণ তারা ঠিক করে কিছুই বলতে পারছে না। এ কারণেই সে বাধ্য হয়ে তার সাথে কন্ট্যাক্ট করেছে। আর এ কারণেই জোসেফ রামানের উপর একটু রেগে আছে, কিন্তু রামান যেন জোসেফের কথাগুলো বেশি সিরিয়াসলি না নেয়। তো এরপরই দেখানো হয় যে অন্যদিকে জোসেফ আনার সাথে কথা বলতে থাকে। সে আনাকে রাবির ব্যাপারে বলে যে সে একজন ফেমাস প্লেবয় ছিল, কারোর সাথে কখনোই সে লয়াল ছিল না। আর এরপর সে তাকে মেঘা আর রামানের ব্যাপারেও বলতে থাকে। সে বলে যে তারা দুজন তো কলেজ লাইফ থেকেই রিলেশনশিপে ছিল। রবি তাকে তাদের ব্যাপারে অনেক বলতো। তো এরপরই সে আনাকে বলে যে সে যেন ভূতেদের পেছনে ছোটা থামিয়ে দেয়, এসব করে কি লাভ। তো তখনই সেখানে রামান আর মেঘা চলে আসে। জোসেফ তখন তার কথা পাল্টে দেয়। এরপরই রামানের কাছে সেই রিয়েলিটি শোর কিছু ফুটেজ শেয়ার করে। শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল সবকিছু সেই ফুটেজে আছে। আর কিছু টিভির লোকেরাও ফুটেজগুলোকে এডিট করেছিল, কিন্তু জোসেফ এই ফুটেজগুলো আনঅফিসিয়ালি তাকে দিচ্ছে। এর জন্য সে রামানকে একটু সাবধানেই তার ইনভেস্টিগেশন করতে বলে। সে আরো বলে যে উপরের তলাতেই রাবির স্টুডিও আছে, সে যেন সেখানে গিয়েই ফুটেজগুলো চেক করে। এরপরই রামান আনার সাথে মিলে উপরে যায় আর সেখানে গিয়েই আনা রামানের ভিডিও করতে থাকে। রামান তখন ভিডিওতে জানায় যে তারা এখন রাবির বাসায় এসেছে। পুলিশ তাকে রিয়েলিটি শোর ক্লিপসও শেয়ার করেছে আর এখন তারা রাবির পডকাস্ট স্টুডিওতে আছে। তখনই সে রাবির ব্যাপারে বলে যে সে ছিল একজন ফেমাস পডকাস্টার এবং সে ক্রাইম এবং মিস্টেরিয়াস স্টোরিজ নিয়েই পডকাস্ট করত। এরপরই রামান সেই ক্লিপসগুলো দেখতে শুরু করে। প্রথম ভিডিওতে সেই রিয়েলিটি শোতে আসা 6 জন কন্টেস্টেন্টকে দেখানো হয়। তারা শো করার আগে তাদের পরিচয় জানাতে থাকে। তখনই আমরা 24 বছর বয়সী মীরা আর একই বয়সী আরেকটা ছেলে শাম্ভুকে দেখি। তারপর আলিনা নামের একটি মেয়ে, মুম্বাই থেকে আসা বিজয়, তারপর তাশা এবং সবার শেষে নারায়ণকে দেখতে পাই। তারা সেখানে তাদের প্রফেশন সম্পর্কে জানাতে থাকে। এরপরই তারা এই শোতে কেন এসেছে সেটাও বলে। কিছু মানুষের মতে তারা এখানে প্রাইজ মানির জন্য এসেছে, আবার কেউ কেউ হরর এক্সপেরিয়েন্স নেয়ার জন্য এসেছে। মূলত তারা সবাই তো এইটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এই ক্লিপ শেষ হলে রামানের পরের ক্লিপ দেখতে থাকে। সেখানে শুটিং সেটের কিছু দৃশ্য দেখানো হয়, অর্থাৎ যেই কন্ট্রোল সেন্টার থেকে এই ক্রিপি জায়গার ভিডিও করা হচ্ছিল সেইটা দেখানো হয়। তো সেখানে দেখা যায় যে তারা বাসার ভেতরে এবং বাইরে কিছু সেন্সর অ্যাড করে দিয়েছে, যার মাধ্যমেই তারা কন্টেস্টেন্টদের ভয় দেখাতে পারবে। কিন্তু কন্টেস্টেন্ট তাদের টেকনোলজির ব্যাপারে কিছুই জানবে না, কিন্তু তাদের মধ্যে যে শেষ পর্যন্ত এই ভয়কে উপেক্ষা করে থেকে যেতে পারবে সেই হবে বিজয়ী। তো এরপরই তারা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পরই তাদের থেকে শোয়ের লোকেরা ফোন নিয়ে নেয়। এটি যে কোনো রিয়েলিটি শোতেই করা হয়। তো এরপরই তারা সেখান থেকে বোটে করে নদী পার হয়ে ব্রহ্মাগিরি নামক সেই ক্রিপি জায়গায় এসে পৌঁছায়। সেখানে তাদের সাথে দেখা করে এই শোয়ের ডিরেক্টর এবং প্রডিউসার, আর সে হলো রবি। অর্থাৎ এটি রবির শো ছিল। তো রবির সাথে দেখা করে সবাই তো অনেক খুশি হয়ে যায়। রবিও সবার সাথে খুব ভালোভাবেই কথা বলে আর মেয়েদের সাথে তো কিছুটা ফ্লার্টও করে। যাক, তো এরপরই তাদেরকে এই গেমের রুলসের ব্যাপারে জানানো হয়।
সে বলে যে তাদেরকে মোট 15 দিনের জন্য এই বাসায় থাকতে হবে, আর প্রতিদিন তাদেরকে নতুন নতুন চ্যালেঞ্জ দেয়া হবে। যে যত ভালো করে টাস্কগুলো করবে সেই বেসিসেই তাদেরকে মার্কস দেয়া হবে। আর 15 দিন পর সে এখানে $10 মিলিয়ন নিয়ে আসবে এবং উইনার নির্বাচন করে তার হাতেই প্রাইজ মানি তুলে দিবে। তো এরপরই সে সেখানে থাকা শম্ভুর হাতে বাড়ির চাবিটি দিয়ে দেয় এবং তার টিম নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় যে কন্টেস্টেন্ট সবাই সেই বাড়ির মধ্যে প্রবেশ করে। তখন অন্যদিকে গেমের কন্ট্রোল রুম থেকে তাদেরকে হরর এক্সপিরিয়েন্স করানোর জন্য এসি বাড়িয়ে দিয়ে পুরো রুম ঠান্ডা করে দেওয়া হয়। এরপর তারা সবাই মিলে বাড়িতে এক্সপ্লোর করতে থাকে। এটা করতে করতেই তারা রান্নাঘরে গিয়ে পৌঁছায়। সেখানে তাদের প্রত্যেকের নাম লেখা একটা করে বক্স ছিল, আর তার মধ্যেই তাদের রুমের চাবি ছিল। 6 জনকে 6টি রুম দেওয়া হয়। তারা সবাই মিলে তখন যে যার রুমে চলে যায়। এরপরই দেখানো হয় সবাই ঘুমিয়ে পড়েছে, আর তখনই কন্ট্রোল রুম থেকে প্রথমে মীরাকে ভয় দেখানোর ব্যবস্থা করা হয়। তারা সেখানে সেন্সরের মাধ্যমে প্রথমে দরজা ধাক্কা দেওয়ার শব্দ করতে থাকে, যার কারণে হঠাৎই মীরার ঘুম ভেঙে যায়। এরপরই সে জানালার দিকে তাকাতেই তারা সেখান থেকে তাকে ফেক ভূত দেখায়, কিন্তু সেটি অনেক বেশি রিয়েলিস্টিক ছিল। মীরা তো তখন এগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর একভাবে চিৎকার করতে থাকে। আর তার এই চিৎকার শুনে সেখানে থাকা সবাই তার রুমে দৌড়ে আসে। মীরা তখন তাদেরকে কাঁদতে কাঁদতে সবটা জানায় যে এতক্ষণ তার সাথে কি কি হয়েছে। এরপরই তারা মীরাকে শান্ত করতে থাকে। তো এই রাতটা তো তাদের সবার জন্যই অনেক খারাপ কাটে। তারা কেউই ভয়তে ঘুমাতে পারে না, বিশেষ করে মীরা। দৃশ্য চলে যায় পরদিন সকালে। তারা সবাই মিলে মীরাকে ভালো ফিল করানোর জন্য সেই জায়গাটিতে ঘোরাতে নিয়ে যায়। তারা সবাই তো সবকিছু এক্সপ্লোর করছিল। ঘুরতে ঘুরতেই তারা সেখানে একটি বড় গাছ পেয়ে যায়, যেই গাছটি দেখে মনে হয় যেন এখানে কোনো রিচুয়াল করা হতো। এর জন্য তারা সবাই সেই গাছটি থেকে দূরে থাকে। কিন্তু শম্ভুর সবকিছুর প্রতি একটু বেশি ইন্টারেস্ট ছিল। এর জন্য সে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখতে থাকে। এরপর দেখা যায় তারা সেই বাড়ি থেকে একটু দূরে একটা স্টোর রুমের মতো পায়, যেখানে কিছু পুরনো মেশিন রাখা ছিল। মেশিনগুলো দেখেই তাদের মনে হয় যে অনেক বছরেও এগুলোকে টাচ করা হয়নি, কারণ সেখানে অনেক ধুলো ময়লা ছিল। তো এরপরই সন্ধ্যা হলে তারা সেই বাসার সামনে ক্যাম্পফায়ার করে। তখনই তাদের প্রথম টাস্কের সময় হয়ে যায়। নারায়ণ তখন টাস্ক পড়ে সবাইকে শোনাতে থাকে। প্রথম টাস্কের জন্য তাদেরকে দুটো টিমে ভাগ হয়ে যেতে হবে। দুটো টিমেই 3 জন করে মেম্বার থাকবে, আর এই দুটো টিমকে দুটো আলাদা রুমে যেতে হবে। টিম এ এক প্রান্তের রুমে এবং টিম বি অন্য প্রান্তের রুমে। সেখানে গিয়ে সেই টিমের মধ্যে একজনকে রুমের মধ্যে ঢুকে ইএমএফ তারপর বিভিন্ন ডিভাইস দিয়ে ভূত ডিটেক্ট করতে হবে। কিন্তু এখানে টিম এর রুমে তেমন কোনো সমস্যা না থাকলেও টিম বি যেই রুমে যাবে সেই রুমে একজন ডাক্তার তার ওয়াইফ এবং 2 বাচ্চাকে খুন করে নিজে আত্মহনন করেছিল, অর্থাৎ সেটি বেশি স্কেয়ারি ছিল। তো তারা সব রুলস জানার পর দুটি টিমে ভাগ হয়ে যায়। টিম এ তে থাকে বিজয়, এলিনা আর তাশা, এবং টিম বিতে থাকে নারায়ণ, শম্ভু এবং মীরা। যাক, তো এরপরই তারা টাস্ক করার জন্য চলে যায়। আমাদেরকে প্রথমে টিম এ কে দেখানো হয়। তারা সেই রুমের কাছে গেলে এলিনা বলে যে সে যাবে রুমের মধ্যে, কারণ সে ছোটবেলা থেকেই কবরস্থানে গিয়ে গিয়ে বসে থাকতো। তার জন্য এই টাস্ক করা অনেক ইজি, কোনো ব্যাপারই না। তখনই বিজয় তাকে ইএমএফ দিয়ে সেখানে গিয়ে কি করতে হবে সেটা বুঝিয়ে দেয়। সে বলে যে তাকে সেই রুমে গিয়ে একটি চেয়ারে বসে থাকতে হবে। এরপর তার আশেপাশে কোনো এনার্জি ফিল হলে সে যেন সেটি ইএমএফ দিয়ে ডিটেক্ট করে। দেখা যায় এলিনাও সেখানে বেশ সাহসিকতার সাথে যায় এবং সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এরপরে টিম বি কে দেখানো হয়। তাদের রুমটি অনেক বেশি ক্রিপি ছিল এবং এই রুমের কাহিনীও অনেক বেশি ভয়ঙ্কর। এই জন্য তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। নারায়ণ তো তখন মীরাকে ভিতরে যাওয়ার জন্য বলতে থাকে। মীরা তো অনেক নরম প্রকৃতির মেয়ে ছিল, তাই সে তাদের সাথে কথা না বাড়িয়ে ভেতরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে তখনই শম্ভুর মীরার জন্য খারাপ লাগতে থাকে, তাই সে এই ব্যাপারে নারায়ণকে বললে সে বলে যে তার যদি এত খারাপ লেগে থাকে তাহলে সে যাক। তো এক্ষেত্রে বোঝা যায় যে নারায়ণ ভালো মানুষ ছিল না। এরপর আবারও টিম এর এলিনাকে দেখানো হয়। সে সেই রুমে গিয়ে চেয়ারে বসেছিল, আর তখনই কন্ট্রোল রুম থেকে তার আশপাশ থেকে ফেক ভূত দেখানো হয়। এলিনা তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর সেই সেন্সর দিয়ে তাকে টাচ করা হলে এলিনা আর সেখানে বসেই থাকতে পারে না। সে জোরে চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকার শুনে তো বিজয় এবং তাশা সেখানে ছুটে যায়। এলিনা তখন তাদেরকে দেখে সেখানেই নিস্তেজ হয়ে পড়ে, কারণ সে এত
এতটাই ভয় পেয়েছিল। এরপরই মীরাকে দেখানো হয়। সে তো অনেক ভয়তে ভয়তে রুমের মধ্যে প্রবেশ করতে থাকে, কিন্তু তখন তার সামনে সেই ফেক ভূত নিয়ে আসা হলে সেও অনেক বেশি ভয় পেয়ে যায় আর চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তো এরপরে তারা দুজন এসে বলে যে তারা ভূত দেখেছে, কিন্তু তাদের কথা নারায়ণ বিশ্বাস করতে চায় না, বরং সে তাদেরকে নিয়ে উল্টো মজা করতে থাকে। যাক, তো এভাবেই প্রথম দিন চলে যায়। পরদিন তারা আবারও ক্যাম্প ফায়ারের কাছে বসে আর সেকেন্ড টাস্ক কি তা দেখতে থাকে। তাদের সেকেন্ড টাস্ক ছিল যে তাদেরকে আবারও দুটো টিমে ভাগ হয়ে যেতে হবে। এরপর তাদেরকে একটি ক্লু দেওয়া হবে, সেই ক্লু পেয়ে তাদেরকে অন্য ক্লুর কাছে যেতে হবে। তো এইবার তাদের মধ্যে যেই টিম হেরে যাবে সেই টিমই এলিমিনেটেড হয়ে যাবে। এরপরই তাদেরকে ফার্স্ট ক্লু দেওয়া হয়, যেখানে লেখা ছিল যে এটি এমন একটি জিনিস যা দেবতার কাছে আছে কিন্তু শয়তানের কাছে নেই। এইবার মীরা, তাশা এবং নারায়ণ এক টিমে এবং বিজয়, আলিনা এবং শম্ভু এক টিমে যায়। তো নারায়ণের টিম বাড়ির মধ্যে ক্লু খুঁজতে যায় আর বিজয়ের টিম জঙ্গলের মধ্যে। মূলত শম্ভু তাদেরকে জঙ্গলের মধ্যে যাওয়ার জন্যই বলতে থাকে, কারণ সে নাকি আগের দিন সেই বড় গাছটির নিচে কিছু একটা পুঁতে রাখা দেখেছিল। তার কথায় বিজয় এবং এলিনাও সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে শম্ভু সেই জায়গাটি ভাঙার চেষ্টা করতে থাকে। এটা দেখে তো এলিনা এবং বিজয় তাকে বারবার মানা করে, কিন্তু সে তো তাদের কোনো কথাই শোনে না। আর যখনই সে সেটি ভাঙার চেষ্টা করে তখন হঠাৎই ছিটকে পড়ে যায়। এতে করে সে অনেক বেশি ব্যথা পায়। এলিনাও তো তখন তার উপর খুব রেগে যায় আর তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। শম্ভুও তখন রেগে যায় আর এলিনাকে গালাগাল দিতে থাকে। আর এই ব্যাপারটা নিয়ে তো তাদের মধ্যে প্রায় মারামারি হয়ে যায়, কিন্তু বিজয় কোনোভাবে তাদেরকে সামলে নেয় আর বাসার কাছে নিয়ে আসে। তাদের এই ঝগড়া শুনে তো নারায়ণের টিমও বাইরে বেরিয়ে আসে। তখন তারা শম্ভুর ঘাড়ে একটা কাটা দাগ দেখতে পায়, যার জন্য কন্ট্রোল রুম থেকে তাদের আজকের টাস্কটি ক্যান্সেল করে দেওয়া হয় আর এরপর একদিন টাস্ক থেকে ব্রেক দেওয়া হয়। কিন্তু কন্ট্রোল রুমে রাবি আর লক্ষ্মী নামের একটি মেয়ে থেকে যায় আর বাকি সবাইকে তাদের ক্যাম্পে ফিরে যেয়ে একদিন একটু রেস্ট নিয়ে নিতে বলা হয়। এর পরদিন রাতেই দেখানো হয় যে শম্ভু এবং নারায়ণ ক্যাম্প ফায়ারের কাছে বসেছিল। তারা দুজনেই ড্রিঙ্ক করছিল। তখন নারায়ণ শম্ভুকে বলতে থাকে যে এখানের মেয়েরা তাকে পাত্তা দিচ্ছে না, তা সে মেনে নিচ্ছে, কিন্তু শম্ভু তো দেখতে ভালো এবং বেশ লম্বা চড়াও, তাকে কেন কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না। তো তারা এসব নিয়েই কথা বলতে থাকে। তখন নারায়ণ হঠাৎ করেই সেই বড় গাছটির দিকে দেখিয়ে বলতে থাকে যে সে সেখানে আগুন জ্বলতে দেখতে পাচ্ছে। শম্ভু তখন সেদিকে তাকিয়ে দেখে বলে যে কই, সেখানে তো কিছুই নেই, সে কি দেখছে আর কি বলছে। কিন্তু নারায়ণ তো তাকে বারবার একই কথা বলতে থাকে এবং শম্ভুকে দেখানোর জন্য সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো আগুনই জ্বলতে দেখতে পায় না। আর তখনই নারায়ণ হাসতে হাসতে বলে যে এখানে তো আগুন জ্বলতে দেখেছিল সে, কিন্তু যেহেতু আগুন আর জ্বলছে না তাই সে সেখানে মদের বোতল ভেঙে সেখানেই আগুন জ্বালিয়ে দেয়। এরপরই শম্ভু সেখানে পি করতে থাকে। তো তাদেরকে এটা করতে দেখেই তো সেখানে বিজয় আর আলিনা চলে আসে আর তারা আগুন নিভিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে আসে, কারণ তাদের কাছে জায়গাটা খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। কিন্তু নারায়ণ তাদের সাথে গেলেও শম্ভু তো চায় না, সে তো সেখানেই হাঁটা চলা করতে থাকে। তো এরপরই এই ক্লিপটি শেষ হয়। এতক্ষণ ধরে রামান এই সব কিছু খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এরপরই রামান একজন আর্কিওলজিস্টকে কল করে, তার নাম হলো আয়েশা, এবং সে তার কাছে ব্রহ্মগিরি সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে চায়। আয়েশা তখন তাকে জানায় যে সে ব্রহ্মগিরির ব্যাপারে জানে, সেখানে অনেক ধরনের রিচুয়াল হতো। তো এই বিষয়ে সে সব ইনফরমেশন কালেক্ট করে তার সাথে আবারও কন্ট্যাক্ট করবে। এরপরই রামান পরবর্তী ভিডিও ক্লিপটি অন করে। তারা তখন দেখা যায় নারায়ণকে নিয়ে বাসায় চলে এসেছিল, কিন্তু নারায়ণ অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। এরপরই তারা খেয়াল করে যে সেখানে তো তাদের সাথে শম্ভু নেই। এর জন্য সবাই তো তাকে খোঁজার জন্য আবারও বেরিয়ে যায়। তাশা শুধুমাত্র নারায়ণকে দেখে রাখার জন্য সেখানেই থেকে যায়, কিন্তু তাশা সেই সময় কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তাই জানালা থেকে সে বাইরে তাকায় যে কিসের আওয়াজ আসছে। সেখানেই সে কুয়ার কাছে কোনো কিছু নড়তে দেখতে পায়। এটা দেখেই তো সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সে যখনই কুয়া থেকে নিচে তাকায় তখনই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর একভাবে চিৎকার করতে থাকে। তার এই চিৎকার শুনে তো সবাই সেখানে চলে আসে আর এরপরই তারা সেই কুয়ার দড়ি টানতে থাকে আর তার মাথায় শম্ভুর লাশ টাঙিয়ে রাখা ছিল। এটা দেখেই আসলে তাশা এতটা ভয় পেয়ে গিয়েছিল। তো এই ভয়ঙ্কর জিনিস দেখে তো সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ির মধ্যে চলে আসে। এটা কি করে হলো তা তারা কেউই বুঝতে পারে না। তারা সবাই তো এবার খুব ভয় পেয়ে যায়। তারা তো একটা রিয়েলিটি শো করতে এসেছিল,
কিন্তু এখানে এসে যে এই অবস্থা হবে তা তো তারা কোনোভাবেই বুঝতে পারেনি। তাই তারা এবার ক্যামেরাতে তাকিয়ে বারবার তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলতে থাকে। তারা অনেক বেশি কান্না করতে থাকে, কারণ সবারই এখন তাদের জীবন নিয়ে ভয় হচ্ছিল। কিন্তু তখন দেখানো হয় কন্ট্রোল রুমে থাকা রাভি এবং লক্ষ্মী দুজনেই সেখানে মরে পড়ে আছে। তাই তাদের কথা আর কে শুনবে। এরপরই দেখানো হয় নারায়ণ বেশ ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর সে স্টোর রুমে চলে যায়। সেখানে গিয়ে সে কিছু একটা আলো দেখতে পায়। সে তখন সেই আলোর কাছে গেলেই তার উপর অনেক পরিমাণে জ্বলন্ত কয়লা পড়তে থাকে। এদিকে বাড়ির মধ্যে থেকে সবাই তো চিন্তা করতে থাকে যে নারায়ণ হঠাৎ কোথায় গেল। ঠিক তখনই সেখানে নারায়ণ এসে উপস্থিত হয়, কিন্তু সে এসে একেবারে চুপচাপ সেখানে বসে থাকে। এরপরই মীরা কিচেনে যায় তার জন্য পানি নিয়ে আসার জন্য, কিন্তু সে সেখানে গেলে কোনো এক শক্তি এসে তাকে হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপরই তাকে ছুঁড়ে ওভেনের মধ্যে দিয়ে দেয় আর মীরা সেখানেই মারা যায়। এই আওয়াজ শুনে তো সেখানে সবাই এসে জড়ো হয়, আর সেখানে গিয়েই মীরার এই অবস্থা দেখে তো তারা অনেক বেশি ঘাবড়ে যায়। তাই এক মুহূর্ত দেরি না করে তারা সেই বাড়ি ছেড়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু তখনই নারায়ণ এক ভয়ঙ্কর আচরণ করতে শুরু করে। সে তো এলিনা এবং তাশাকে ঘাড় ধরে উঠিয়ে ছুঁড়ে মারে দেয়ালের সাথে, যার জন্য তারা দুজনও সেখানেই মারা যায়। কিন্তু তখনই বিজয় সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু সেখান থেকে যেতে হলে তাকে নদী পার করতে হতো। এখন সেটা কিভাবে সম্ভব এই কোনো কিছু না ভেবেই সে হুট করে নদীতে ঝাঁপ দেয়, আর এরপর কোনো কারণে সে কোমাতে চলে যায়। তো এই পর্যন্তই ছিল সেই ভিডিও ক্লিপ। রামান তো এই সব কিছু খুব ভালোভাবে দেখে। এসব দেখে সে আবারও নারায়ণের ফুটেজটা দেখতে থাকে, আর সেখানেই সে নারায়ণের মধ্যে এক শক্তি দেখতে পায়। এরপর দিনই দেখানো হয় যে রামান আয়েশার সাথে দেখা করে। আয়েশা তো সেই ব্রহ্মগিরির ব্যাপারে অনেক ইনফরমেশন কালেক্ট করে ফেলেছিল, তাই সে এই ব্যাপারে রামান এবং আনাকে জানাতে থাকে। সে বলে যে ব্রহ্মগিরিতে শত শত বছর আগে এক দেবী থাকতো, তার নাম ছিল কুঞ্জাম্বু। কিন্তু এই দেবী কোনো সাধারণ দেবী ছিল না। সেই দেবী মূলত সপ্তাহের 6 দিন নর্মাল মানুষ রূপে থাকতো, কিন্তু ছেলেদের রূপে থাকতো। আর একদিন সে দেবী হয়ে রিচুয়াল করতে পারত। আর সেই গ্রামেরই মুখ্য ছিল কুলাশেখরান। সে একজন পুরোহিত ছিল, আর তার সাথে সাথে অনেক বেশি ক্রুয়েল ছিল। তো সে সেই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েকে তার দ্বিতীয় স্ত্রী বানায়। সেই মেয়েটির নাম হলো মুকিল। সে মুকিলকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু তার সৌন্দর্যের কাছে কুলাশেখরান হার মেনে যেত। আর তার বউয়ের উপর যেন বাইরের কারো নজর না লাগে, এর জন্য সে তার বউকে সবসময় বাসার মধ্যেই রেখে দিত। শুধু সেই দেবীর পুজোর দিনই তাকে সে বের হতে দিত। মুকিলকে যেন সে একেবারে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু এত কিছু করেও তার বউকে সে আটকাতে পারেনি। সে তাকে সেই পুজোর দিন বের হতে দেওয়ার পরই মুকিলের কুজাম্বুর উপর নজর পড়ে, আর সে কুজাম্বুর সাথে গিয়ে দেখা করে। এরপরই দেখানো হয় সেখানে কুজাম্বুর রিচুয়াল শুরু হয়ে যায়। সে তার মতো বেশ নিয়ে রিচুয়াল করতে থাকে, আর মুকিল তো তাকে বেশ খারাপ নজরে দেখতে থাকে। এরপরই পুজো শেষ হয়ে যায়। মুকিল তখন কুজাম্বুকে অন্য রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়েই সবার থেকে লুকিয়ে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু তাদেরকে এটা করতে দেখে ফেলে কুলাশেখরানের এক লোক, আর সে পরবর্তী রিচুয়ালের দিন কুলাশেখরানকে এই ব্যাপারে জানিয়ে দেয়। তখনই তো কুঞ্জাম্বু রিচুয়াল করতে থাকে, আর সে মুকিলের দিকে ভালোবাসা নিয়ে তাকাতে থাকে। কিন্তু মুকিল তো আর তার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় না, কারণ তার শুধু তার দেবীর অবতারের প্রতি আকর্ষণ ছিল, যার জন্যই সে তার সাথে একবার শারীরিক সম্পর্ক করে নিজের বাসনা পূরণ করতে চেয়েছিল। তা তো তার করা হয়ে গেছে, এর জন্য সে ওখান থেকে আপনা আপনি চলে যায়। কিন্তু কুলাশেখরান তো তখন কুজাম্বুকে মারার পরিকল্পনা করে রেখেছিল। কুজাম্বুর রিচুয়াল প্রায় শেষ হয়ে যাবে, তখনই সেখানে থাকা কুলাশেখরানের লোক তাকে সবার সামনে শাবল দিয়ে মেরে ফেলে, আর কুজাম্বু সেখানেই মৃত্যুবরণ করে। আর এরপর থেকেই ব্রহ্মগিরির রূপ বদলাতে থাকে। সেখানে একের পর এক মিস্টেরিয়াস মৃত্যু হতে শুরু করে। ফসলের ফলনও বন্ধ হয়ে যায়। সবার অবস্থা বেশ শোচনীয় হয়ে ওঠে। তো এই খবর যখন সেখানকার রাজার কানে যায়, তখন সে বুঝতে পারে যে সব কিছু কুজাম্বুর মৃত্যুর কারণেই হচ্ছে। তাই সে তখন রিচুয়াল করে কুজাম্বুর আত্মাকে ব্রহ্মগিরির একটি বিশাল গাছের মধ্যে আটকে রাখে। এরপর পুরো ব্রহ্মগিরিকে আইল্যান্ডে পরিণত করে এবং যে কারো প্রবেশ সেখানে নিষিদ্ধ করে দেয়।
কিন্তু সেই ঘটনার অনেক বছর পর ব্রিটিশরা সেখানে যায়, আর সেখানে গিয়েই কুজাম্বু যেই বাসায় থাকতো সেই বাসাকে একটি আধুনিক বাসা বানিয়ে ফেলে। কিন্তু তারপর আবারও সেখানে কারো যাওয়া বন্ধ হয়ে যায়। তবে এই রিয়েলিটি শোর জন্য সেখানে মানুষ প্রবেশ করে, আর তাদের মধ্যে একজন সেই গাছের নিচে পুঁতে রাখা কুজাম্বুর আত্মাকে সেখান থেকে বের করে আনে, যার ফলে কুজাম্বুই হয়তো তাদের সবাইকে মেরে ফেলেছে। তো এরপরই দেখানো হয় যে রামান পরদিন বিজয়ের সাথে দেখা করতে হাসপাতালে চলে যায়, আর সেখানে গিয়েই সে কোমাতে থাকা বিজয়কে উঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই তার জ্ঞান ফিরে আসে না। এরপর রামান আনার সাথে কথা বলে এবং তাকে বলে যে এখন তাদের ব্রহ্মাগিরি আইল্যান্ডে যাওয়ার সময় চলে এসেছে। এরপর দিনই তারা ব্রহ্মাগিরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যাওয়ার সময় আনা রামানের কাছে আসে এবং তাকে বলে যে তাদের সাথে কি মেঘাও যাবে, কারণ সে তাকে বলছিল যে সে তাদের সাথে ব্রহ্মাগিরি যাচ্ছে। তখন রামান মেঘার কাছে গিয়ে দেখে যে সত্যিই তো সে তার ব্যাগ প্যাক করছে। সে তখন মেঘাকে বলে যে তারা দুদিনের জন্য সেখানে ইনভেস্টিগেশনের জন্য যাচ্ছে, তাই সেখানে তার তো যাওয়া উচিত হবে না, কারণ জায়গাটা খুব একটা ভালো না। তখন মেঘা তাকে বলে যে সে একা এখানে থাকতে চায় না, সেও তাদের সাথে যাবে। তখন রামান আর তাকে কিছুই বলতে পারে না, তাকেও তাদের সাথে নিয়ে ব্রহ্মাগিরির উদ্দেশ্যে রওনা হয়। মেঘাই তখন গাড়ি চালাতে থাকে আর পেছনের সিটে বসে রামান ঘুমাতে থাকে। আনা তখন মেঘাকে বলে যে তাদের ব্রেকআপ কেন হয়েছিল, তাদের রিলেশনশিপ তো কত বেশি সুন্দর ছিল, তারা ছোটবেলা থেকে একসাথে ছিল, তো কি এমন হলো যে তারা ব্রেকআপ করতে বাধ্য হলো। তখন মেঘা তাকে বলে যে কি জানি কিভাবে যেন ব্রেকআপ হয়ে গেল, আর রামান একেবারে উধাও হয়ে গেল, সে ইন্ডিয়া ছেড়েই চলে যায়। তারপর তখন আনা তার কাছে আরো জানতে চায় যে সে কি আর রামানের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেনি। এসব নিয়েই আসলে তারা টুকটাক কথা বলছিল। এখান থেকে এই দৃশ্য পরিবর্তিত হলে দেখা যায় যে তারা সবাই সেই আইল্যান্ডে চলে আসে। সেখানে গিয়েই তারা সেই গাছের নিচে যায় আর সবকিছু ভালো করে দেখতে থাকে। এরপর তারা সবাই মিলে সেই বাড়িটিতে চলে আসে এবং তার আগে সেই পুরো জায়গাতে তারা ক্যামেরা সেট করে দেয় এবং সব জায়গায় প্যারানর্মাল মোশন সেন্সর লাগিয়ে দেয়, যাতে করে তারা সেই শক্তির প্রেজেন্স বুঝতে পারে। এরপর তারা সেই রাতের বেলা সেখানেই থাকে, কিন্তু সন্ধ্যা রাতে কোনো অ্যাবনর্মাল কিছুই তাদের সাথে ঘটে না। এর জন্য তারা ভিডিও অন করে এবং বলে যে এখানে থাকা এনার্জি হলো এমন একটি এনার্জি যার কিনা বেঁচে থাকতে কোনো একটি কাজ অপূর্ণ রয়ে গিয়েছে। এর জন্য এই সব এনার্জি এই দুনিয়াতে মৃত্যুর পরও থেকে যায়। তো তাদেরকে এখন সেই শক্তির সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে হবে এবং তাকে এই দুনিয়া থেকে মুক্তি দেওয়ারও চেষ্টা করতে হবে, তা না হলে সেই এনার্জি এখানেই থেকে নিজেও কষ্ট পাবে আর অন্যদেরও ক্ষতি করবে। তবে এখন তো তাদের সাথে কিছুই হচ্ছে না, মূলত এই সকল এনার্জি মধ্যরাতে অ্যাক্টিভ হয়ে থাকে, তাই তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করবে। এটা বলেই রামান সেই বাড়ির চারিদিকে ঘুঙুর লাগিয়ে দেয়, কারণ কুজাম্বু রিচুয়ালের সময় ঘুঙুর পায়ে দিয়েই নৃত্য করত, আর তার এখানে উপস্থিতি থাকলে নিশ্চয়ই এই ঘুঙুরগুলো বেজে উঠবে, এ কারণেই তার ঘুঙুর লাগানো। এরপরই দেখানো হয় তারা তিনজন বসে তখন মধ্যরাতে খাবার খেতে থাকে। সে সময় আনা বলতে থাকে যে সে শুনেছে যে ছোটবেলায় নাকি রামান ভূতে অনেক বেশি ভয় পেত। রামান তখন হঠাৎ করেই সিরিয়াস হয়ে যায় আর বলতে থাকে যে সে আরো অনেক কিছুকেই ভয় পেত, বিশেষ করে ভালোবাসাকে, কারণ ভালোবাসার জন্য তো মার খেতে হয় এবং ভালোবাসা মানুষকে দেশ ছেড়ে চলে যেতেও বাধ্য করে। এটা শুনেই তো তারা সবাই চুপ হয়ে যায়। হঠাৎ করেই তখন ঘুঙুর বাজতে শুরু করে এবং মেঘার চুলগুলো উঠতে শুরু করে, আর হঠাৎ করেই কোনো এক এনার্জি তাকে বাইরের দিকে টেনে নিতে থাকে। মেঘা তো তখন মাথায় অনেক বেশি ব্যথা পায়। আনা তখন তাকে সাথে সাথে গিয়ে ধরে, আর রামানও তখন বাইরে গিয়ে কিছু আছে কিনা সেটা দেখতে থাকে। তার সাথে সাথে সে মেঘা এবং সবকিছুর ছবিও তুলে নিতে থাকে। এরপর দেখানো হয় মেঘা জানালার কাছে বসে থাকে। তখনই সে জানালার উপর কারো জ্বলন্ত হাত দেখতে পায়। এটা দেখেই তো সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর একভাবে প্যানিক করতে থাকে। তখনই আনা গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে। সে সময় হঠাৎ করেই আবার কারেন্ট চলে যায়। আনা মেঘা এবং রামানকে রেখে তখন জেনারেটরের কাছে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। সে সময় আমাদের মেঘাকে দেখানো হয় সে অন্ধকারের মধ্যেই কারো হাতের ছোঁয়া পেতে থাকে। তার সেই হাতের ছোঁয়া বেশ ভালোই লাগছিল। তার তো মনে হয় যে তাকে হয়তো রামান স্পর্শ করছে, কিন্তু সেটা তো রামান ছিল না। আর যখনই আনা আলো জ্বালিয়ে দিতে সক্ষম হয় তখনই মেঘা বুঝতে পারে যে সেখানে রামান ছিল না, আর তার হাতের যেখানে স্পর্শ করা হয়েছে সেখানে জ্বলে যাচ্ছে। তো হঠাৎ করেই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
রামান আর আনা তখন তাকে সাথে সাথে ধরে নিয়ে সোফার উপর বসিয়ে দেয় আর তাকে শান্ত করতে থাকে। এরপরই দেখানো হয় রামান তখন বাসার বাইরে কিছু একটা দেখতে পায়। এর জন্য সে হাতে টর্চ নিয়ে তাড়াতাড়ি করে বাইরে যায় আর আনাকে মেঘার সাথে থাকতে বলে। কিন্তু রামান চলে যাওয়ার পরই মেঘা সেখান থেকে উঠে ঘরের মধ্যে যেতে থাকে। আনাও তখন তার পিছু পিছু যায় এবং তাকে কোথাও যেতে মানা করতে থাকে। ঠিক তখনই মেঘা হঠাৎ করে আনার গলা চেপে ধরে, তাকে একদম মেরে ফেলার চেষ্টা করতে থাকে এবং অদ্ভুতভাবে হাসতে থাকে। এমন মনে হয় যে তাকে কুঞ্জাবুর আত্মা পজেস করে নিয়েছে। সে তখন অলমোস্ট আনাকে মেরেই ফেলবে, সেই সময় সেখানে ভাগ্যবশত রামান চলে আসে আর তাকে সাথে সাথে বাঁচিয়ে নেয়। এরপরই সে তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় আর তার হাত পা বেঁধে রাখে। তারপর সে অন্য রুম থেকে কিছু সিগন্যাল পেতে থাকে। এর জন্য সেই রুমে গিয়ে দেখতে থাকে যে কি হচ্ছে ব্যাপারটা। তখন হঠাৎ করেই মেঘার পাগলামি বন্ধ হয়ে যায়। সে আবারও নর্মাল বিহেভ করতে থাকে আর আনার দিকে তাকিয়ে তাকে তার হাত খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে আর একভাবে কাঁদতে থাকে। তখনই আনা ধীরে ধীরে তার কাছে যায় এবং তার হাতের বাঁধন খুলে দেয়। এরপরই দেখানো হয় মেঘা বাড়ির মধ্যেই হাঁটতে থাকে। সে মূলত রামানের কাছে যেতে চাইছিল। তার কাছে যাওয়ার আগে সে তার শরীরের সব জামা কাপড় খুলে ফেলে। একেবারে বস্ত্রহীন হয়ে সে রামানের কাছে যায় এবং তাকে সিডিউস করতে থাকে। তার মধ্যে আবারও কোনো আত্মা প্রবেশ করেছে যে কিনা কোনো শরীরের সাথে শারীরিক সম্পর্ক চায়। সে তো বিভিন্নভাবে রামানকে তার কাছে ডাকতে থাকে, কিন্তু রামান তো খুব ভালো করেই বুঝতে পারে যে তাকে অনেক ভয়ঙ্কর ডেমনিক কোনো শক্তি পজেস করে নিয়েছে। এর জন্যই তার মেঘার জন্য অনেক বেশি কষ্ট হতে থাকে। সে তখন তার গায়ের জ্যাকেট খুলে মেঘার গায়ে পরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেঘা তো তার গা থেকে কাপড় বারবার সরিয়ে দেয়। তখনই রামান কোনোভাবে তাকে কাপড় পরিয়ে সোফার কাছে এনে আবারও বেঁধে রাখে, কিন্তু তার মেঘার জন্য অনেক বেশি খারাপ লাগতে থাকে। সে তো কান্না করতেই শুরু করে দেয়। তখনই আনা এসে তাকে শান্ত করে। এরপরই আনা সেখানে থাকা ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে। সেখানেই সে একটি ফুটেজে হঠাৎ করেই ট্রাইবের লোককে দেখতে পায়, যারা কিনা অদ্ভুত মাস্ক পরে সেখানে এসেছিল। এটা দেখে তো সে অনেক বেশি চমকে ওঠে। তখনই রামান সেটি দেখতে পেয়ে তাড়াতাড়ি করে বাইরে যায়। এরপরই সে দেখে যে তাদেরকে ঘিরে সেখানে সেই ট্রাইবের লোকগুলো দাঁড়িয়ে আছে আর তখন তাদের মধ্যে থেকে একজন উঠে হাওয়ায় ভাসতে শুরু করে আর একটা এনার্জি ফোর্স চারিদিকে ছড়িয়ে দেয়। রামান তখন তাড়াতাড়ি করে বাসার মধ্যে প্রবেশ করে আর দ্রুত দরজা আটকে দেয়। এরপরই সে ভেতরের রুমে যায়। সেখানে গিয়েই সে টেবিলের কাছে গেলে হঠাৎ করেই সেখানে লাইটটা চলে যায় আর তখনই দেখানো হয় যে রামানের পুরো চোখ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তার মধ্যে কোনো এক শক্তি প্রবেশ করেছে আর সে তখন আনাকে গালি দিয়ে বলতে থাকে যে সে এখনো এখানে দাঁড়িয়ে আছে কেন, যে লাইট অন কেন করছে না। এটা শুনে তো তখন আনা অনেক বেশি অবাক হয়। সে তো একদমই স্পিচলেস হয়ে যায় রামানের এই আচরণ দেখে আর তখনই সে সেখান থেকে চলে যেতে থাকে। হঠাৎ করে রামানের জ্ঞান ফিরে আসে। সে কি ভুল করেছে তা সে বুঝতে পারে। এর জন্য সে তখন দ্রুত আনার পেছন পেছন গিয়ে তাকে সরি বলতে থাকে, কিন্তু আনা তো তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এর জন্য সে দৌড়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই দেখানো হয় সেখানে আবারও হঠাৎ করে লাইট চলে আসে। আনা তখন দৌড়ে সেই পাশে থাকা একটি ট্রি হাউসের উপরে উঠে পড়ে। রামান তখন তাকে পিছু করে সেখানে যায়। আনা তো তাকে দেখেই বলতে থাকে যে সে যেন তার থেকে দূরে সরে থাকে, কিন্তু রামান তো তার আরো কাছাকাছি আসতে থাকে এবং তাকে বলতে থাকে যে সে রামান, সে তার কিচ্ছু করবে না। কিন্তু আনা তো তাকে বিশ্বাসই করতে পারছিল না। আর এর কিছুক্ষণ পরই দেখানো হয় যে আনা সেই উঁচু জায়গা থেকে নিচে পড়ে মারা গেছে। এটা দেখে তো রামান তাড়াতাড়ি করে নিচে নামে এবং নিচে নেমে আনার কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু আনা তো আর কখনোই ডাক শুনবে না, কারণ সে সত্যিই মারা গেছে। রামান তো তখন একেবারেই ভেঙে পড়ে। তার পাশে বসে সে একভাবে কাঁদতে থাকে। এরপরে সে সেখান থেকে দৌড়ে মেঘার কাছে যায় এবং তাকে গিয়ে বলতে থাকে যে সে তার আনাকে মেরে ফেলেছে, সে তাকে কখনো ছাড়বে না, সেও তাকে শেষ করে দিবে। কিন্তু তখন মেঘা তার দিকে তাকিয়ে কাঁপতে থাকে এবং তাকে সিসিটিভি ফুটেজ দেখতে ইশারা করতে থাকে। রামানও তখন সেই সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে, যেখানে সে দেখে যে সে যখন আনাকে সেই ট্রি হাউস থেকে নামিয়ে আনতে যাচ্ছিল তখন সেই পজেসড হয়ে আনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। এটা দেখে তো তার অনেক বেশি গিল্টি ফিল হতে থাকে। মেঘাও তখন কাঁদতে থাকে। এরপরই বাইরে থেকে আবারও অনেক বেশি আওয়াজ হতে শুরু করে। ঘুঙুরের আওয়াজ সেখানে ভেসে ওঠে। রামান তো তখন চিৎকার করে বলতে থাকে যে সেখানে কে আছে, সে যেন বেরিয়ে আসে। এরপরই সে অন্য রুমে যেতে থাকে। তখনই সেখানে থাকা টেবিল আর তার উপরে থাকা সব ইকুইপমেন্ট একেবারে ভেঙে যায়। রামান তো তখন সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে।
সে বের হয়ে দৌড়ে সেই নদীর কাছে এসে পৌঁছায় আর সেখানে গিয়ে মন্ত্র পড়ে স্নান করতে থাকে। অনেকক্ষণ স্নান করার পর সে আবারও সেই বাড়িতে ফিরে আসে। সেই বাড়িতে সে একটি হিডেন রুম খুঁজে পেয়েছিল, যেখানে কুজাম্বুর সেই রিচুয়ালের কস্টিউম এবং সব জিনিসপত্র রাখা ছিল। সেও সেখানে গিয়ে একেবারে কুজাম্বুর মতোই সাজ নেয়। এরপর সে সেই গাছের কাছে যায় এবং সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে নৃত্য করতে থাকে। সে একেবারে কুজাম্বুর মতো করেই নৃত্য করতে শুরু করে। এই নাচটি অনেক বেশি ডেমনিক ধাঁচের হয়ে থাকে। তখন তাকে এটা করতে দেখে মেঘা তো কোনোভাবে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে এনে রামানের কাছে যায় এবং তাকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রামান তো কোনোভাবেই সেখান থেকে যেতে চায় না। তবুও মেঘা তাকে যেমন তেমন করে ওপারে নিয়ে আসে। এরপরই সে গাড়ি চালিয়ে তাকে এখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনও হঠাৎ করে রামান কুজাম্বুর মতোই আচরণ করতে থাকে। সে সময় মেঘার কাছে আয়েশার কল আসে। সে তাদেরকে এই মিশন আর এই জায়গা ছেড়ে এই মুহূর্তে চলে আসতে বলে, তা না হলে তারা সেই কুজাম্বুর জালে ফেসে যাবে। আর তারা যেন ভুলেও সেখানে লাইট না জ্বালায়, কুজাম্বুর পূজা না করে। এসব শুনে তো মেঘা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ রামান তো সেই কাজগুলো অলরেডি করে ফেলেছে। তো তখনই দেখানো হয় তার সাথে কথা শেষেই রামান মেঘাকে গাড়ি থামাতে বলে। গাড়ি থামানো হলেই রামান ব্রিজের উপরে উঠে নিচে পানির দিকে তাকিয়ে থাকে। হয়তো সে সেখান থেকে লাফ দেওয়ার কথা ভাবছে, কিন্তু সে দিতে পারে না। মেঘা তখন সেখান থেকে তাকে কোনোভাবে ছাড়িয়ে আনতে থাকে। এরপরই রামান গাড়িতে ফিরে যায় আর এবার সে ড্রাইভ করতে থাকে। মেঘা তো গাড়িতে উঠেই বলে যে তাদেরকে বাসায় ফিরে যেতে হবে। রামানও বলে যে হ্যাঁ, তারা এই অভিশপ্ত জায়গা ছেড়ে চলে যাবে। এটা বলেই সে ব্রিজের সাথে গাড়ি লাগিয়ে দেয় আর গাড়ি সহই পানিতে পড়ে যায়। এভাবেই রামান তার সাথে করে কুজাম্বুর আত্মাকে অন্য এক জগতে নিয়ে যায়। তাদের সময় এবার রিভার্সে চলতে শুরু করে। তারা আবারও আগের সময়ে ফিরে যেতে থাকে। তখনই দেখানো হয় রামান পানির মধ্যে ভেসে ভেসে পাড়ে গিয়ে পৌঁছায়। আর যখনই তার জ্ঞান ফিরে সে সেখানে একটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, যে ছেলেটি তার হাত থেকে ঘড়ি নিয়ে দেখতে থাকে। আর এরপরই সে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর তখনই আমাদেরকে দেখানো হয় রামান এখন সেই ট্রাইবের সময়ে চলে গেছে। আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। তবে এর পর কি হতে চলেছে? রামান কি অতীতে গিয়ে পারবে কুজাম্বুর এই অভিশাপকে চিরতরে শেষ করে দিতে? সামনে তার সাথে আর কি কি ঘটতে চলেছে এই সব কিছুই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। আর এর পরবর্তী পার্ট যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।